প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বই থেকে আরও একটি স্পেশাল পর্ব নেওয়ার জন্য। তো আজকের পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পদার্থের গঠন, এই অধ্যায়ের উপর একটি পর্ব নেব। তো এই পর্বটি হতে যাচ্ছে আমাদের সপ্তম পর্ব, কেননা এর আগে একই অধ্যায়ের উপরে আমরা কিন্তু 6টা পর্ব বা 6টা লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে হতে যাচ্ছে আমাদের পর্ব নাম্বার 7। তো একটা প্রশ্ন জাগতে পারে যে এই পর্বে আসলে আমরা কি কি বিষয় তোমাদেরকে শেখাতে যাচ্ছি। এই পর্বে আমরা মূলত তোমাদেরকে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে বিষয়গুলো থাকে আর কি, এই চ্যাপ্টারের যে শেষের দিকে যে কনসেপ্ট পারমাণবিক ভর, এই কনসেপ্টটুকু আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদিও এটা মোটামুটি আমাদের সবার কাছেই ক্লিয়ার, তারপরেও তোমাদের বইয়ে হয়তো বা নতুন কিছু হিন্টস তোমাদেরকে দিচ্ছি, সেইগুলোই আমি এখন তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করব। চলো আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো আমি একদম বেসিক লেভেল থেকে বা একদম শুরু থেকে তোমাদের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমাদের আজকের টপিকটা হচ্ছে পারমাণবিক ভর, অর্থাৎ পরমাণুর ভর কীভাবে নির্ণয় করা হয়, বা আমরা যে ভরগুলো ব্যবহার করি সেগুলো কোন প্রসেসের মাধ্যমে এসেছে, আমরা এখন সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তো খেয়াল করো, এখানে আমরা শুরুতে লিখেছি পরমাণু ইজ ইকুয়ালস টু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা নর্মালি জানি যে একটা পরমাণুতে ইলেকট্রন থাকে, মানে কণা হিসাবে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এর বাহিরেও কিন্তু আরও অনেক কণা থাকে, কম্পোজিট কণিকা থাকে, বেসন থাকে, ইত্যাদি ইত্যাদি কণা থাকে আর কি। দেন আমরা সেগুলো সম্পর্কে না যাই, কারণ আমাদের আলোচনাটা সাধারণত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কেন্দ্রিক যেহেতু হয়ে থাকে, এই জন্য আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কেন্দ্রিক আলোচনাটা করব। তো দেখো, এই চ্যাপ্টারের শুরুতে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের শুরুতে কিন্তু তোমাদের 3টা পার্ট রয়েছে। ইলেকট্রনের বৈশিষ্ট্য, তার ভর কত হতে পারে, প্রোটন কি, প্রোটনের চার্জ কীরকম, প্রোটনের ভর কত, নিউট্রন কি, নিউট্রনের চার্জ আছে কিনা, নিউট্রন কে আবিষ্কার করেছে, নিউট্রনের ভর কত, এইগুলো আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আলোচনার মধ্যে রয়েছে। তো সেখান থেকে আমরা পাচ্ছি যে একটা ইলেকট্রনের ভর যদি আমরা কেজি ইউনিটে লিখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে 9.109 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 31 বা 10 ইনভার্স 31। এখানে পাচ্ছি আমরা প্রোটনের ভর পাচ্ছি 1.673 ইন্টু 10 ইনভার্স 27। আবার আর নিউটনের ভর পাচ্ছি 1.675 ইন্টু 10 ইনভার্স 27। তো মূলত প্রোটন এবং নিউটনের ভরটা কাছাকাছি, শুধুমাত্র এখানে আসতেছে 673, এখানে আসতেছে 675, বাট আদার্স জিনিসগুলো খুব কাছাকাছি। আর ইলেকট্রনের ভর হচ্ছে 10 ইনভার্স 31। তো তোমরা এই বৈজ্ঞানিক যে সংখ্যাগুলো সেগুলো লেখার সিস্টেমটা মনে হয় জানো। 10 ইনভার্স 27 মানে বোঝানো হচ্ছে যে 10-এর পরে 27টা শূন্য। আবার এখানে 10 ইনভার্স 31 মানে বোঝানো হচ্ছে কোনো কিছুর উপরে সামথিং থাকবে, নিচে 10-এর পরে 31টা জিরো আমরা লিখব। তো বুঝতেই পারতেছো যে কোনো একটা বস্তুকে যদি আমরা অনেক বড় সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা এরকম একটা ফলাফল সেখান থেকে পাই। 10 ইনভার্স দ্বারা কিন্তু আসলে সেই জিনিসটাই বোঝানো হয় যে এখানে কিন্তু সংখ্যাগুলো নিচে, সংখ্যাগুলো 1/, আকারে আছে। সো ওই জন্য এই নাম্বারগুলো খুবই 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 কিন্তু ক্ষুদ্র। এখন সমস্যাটা হচ্ছে যে এত ক্ষুদ্র ইউনিট দিয়ে কোন একটা পরমাণুর ভর মেজারমেন্ট করাটা একটু ঝামেলাদায়ক। অবশ্যই তোমাদের ফার্স্ট যেটা মাথায় আসবে যে স্যার, তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর যদি আমরা জানি, তাহলে একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে, যতগুলো প্রোটন থাকে, যতগুলো নিউট্রন থাকে, যদি আমি সেগুলোকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো আমরা পরমাণুর ভরটা পেয়ে যাব। কথাটা এক সেন্সে সত্য, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার তো পরমাণু অনেকগুলো, এখন প্রত্যেকটা পরমাণুর জন্য এইভাবে ভর বের করাটা বিজ্ঞানী যারা আছে, অর্থাৎ যারা সায়েন্টিস্ট আছে, তাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয় নাই, বা তাদের কাছে এটা সুবিধাজনক মনে হয় নাই। আমরা সব সময় কিন্তু সব কিছুর জন্য একটা সুবিধাজনক ইউনিট এর মানে ব্যবস্থা করি, বা সুবিধাজনক ইউনিটের একটা মানে সিস্টেম তৈরি করি। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। দেখো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1 বছরে কত সেকেন্ড, বিশাল একটা সংখ্যা চলে আসবে সেকেন্ডে বলতে গেলে, তাহলে আমরা বছরকে কি করি, দিনে বলি যে 365 দিনে আমাদের 1 বছর হয়। আবার যদি বলা হয় যে 1 ঘন্টায় কত মিনিট, এইটাকে যদি তুমি ধরো দিনের সাপেক্ষে কনভার্ট করে বা এইভাবে লিখতে চাও, তাহলে সেটা কি ভ্যালুটা খুব ছোট আসবে। তার মানে বছরকে কখনো সেকেন্ডে প্রকাশ করা যায় না, আবার দেখা যায় 1 মিনিটে কত সেকেন্ড সেটাকে আবার বছরে প্রকাশ করা যায় না। ঠিক আছে কথাটা, যে বছরের সাপেক্ষে সেটা একটা বছরের কত অংশ, অর্থাৎ যদি আমি বলি যে 10 সেকেন্ড একটা বছরের কত অংশ, তাহলে কি অ্যান্সারটা খুবই ক্ষুদ্র 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 চলে আসবে। আমরা এই জন্য সবসময় যে কোনো কিছুর জন্যই একটা
পারফেক্ট ইউনিট, একটা পারফেক্ট সংখ্যা ধরে দিন, আমরা ওইটার সাপেক্ষে মেজারমেন্ট করি। তো তোমাদের বইয়ে দেখো কয়েকটা কথা বলেছে যে এই যে তোমাদের বইয়ের এই কথাগুলো লেখা আছে, কিন্তু দেখতেই পাচ্ছ যে এই ভরগুলোই খুবই ছোট, অর্থাৎ আমরা যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর যে আমরা নিব, এই ভরগুলো আসলে বাস্তবিক ক্ষেত্রে খুবই ছোট এবং ব্যবহার করাটা একটু ঝামেলাদায়ক। কেন ঝামেলাদায়ক বললাম? কারণ 10 টু দি পাওয়ার ইনভার্স 31, কেউ যদি ইনভার্সটা না দেয় তাহলে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে, অথবা 31-এর জায়গায় 30 দিলে সে কিন্তু হচ্ছে গিয়ে যে 10 কমিয়ে দিচ্ছে, সো তখন রেজাল্টটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আসবে না, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে বলতেছে যে যেগুলো কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সব সময় একটি মানানসই একক ঠিক করে নেই। বলছে যে আমরা যখন কোনো কিছুর ভর বের করি সেই ক্ষেত্রে আমরা সবসময় একটা একুরেট, মানানসই, যেটা কিনা ব্যবহার করা যেতে পারে সেরকম একটা কিছুকে আমরা মানে ধরে নেই আর কি। তো এখানে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য কয়েকটা এক্সাম্পল দিয়েছে যে দেখো যে নক্ষত্রের ভর আমরা সাধারণত সূর্যের ভরের সাপেক্ষে পরিমাপ করে থাকি আর কি। অর্থাৎ নক্ষত্র যেহেতু এটা অনেক বড় একটা জিনিস, ভর অনেক বেশি হবে, তো একটা নক্ষত্রের ভর আমরা সূর্যের সাপেক্ষে মারি, মানে সূর্যের সাপেক্ষে আমরা সেটাকে পরিমাপ করি। অর্থাৎ নক্ষত্রটাকে সূর্য থেকে বড় নাকি সূর্য থেকে ছোট, এইভাবে আমরা জাস্ট এটাকে কম্পেয়ার করি। এই জন্য বলা হয় যে নক্ষত্রের ভর সূর্যের সাপেক্ষে মাপা হয়। ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি। টন মানে কি? আমরা তো এই ইউনিটটা তো অনেক বড় একটা ইউনিট, তাই না? তাহলে ট্রেনের ভর, এটার যেহেতু অনেক ভরটা অনেক বেশি আসবে, তো এই ভরটাকে আমরা হচ্ছে টনে মেজারমেন্ট করি। হাতির ওজন 1000 কিলোগ্রাম প্রকাশ করা হয়, আমাদের ওজন মাপি আবার কিলোগ্রাম। দ্যাট মিনস আমাদের ওজন কিন্তু আবার টনে মাপি না, কারণ টন যেহেতু অনেক বড় একটা ইউনিট, আমরা কেউই টন পর্যন্ত পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের ওজনটা আবার হচ্ছে মাপা হয় কিসে? আমাদের ওজনটা মাপা হয় হচ্ছে কিলোগ্রামে। আবার বিভিন্ন শস্য যেরকম ধান, গম, এগুলো কিন্তু আবার মনে মাপা হয়, 1 মন, 2 মন, 3 মন, এইভাবে আর কি। কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেগুলো মেজারমেন্ট করা হয় গ্রামে। অর্থাৎ আমরা যে এই যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই সেখানে কতটুকু চিনি থাকে, সুগার থাকে কতটুকু, তো সেখানে সুগারের পরিমাণটা কিন্তু খুবই কম থাকে। তো যেহেতু পরিমাণটা কম, তার মানে এখন দেখো আমরা কিন্তু আস্তে আস্তে নিচে আসতেছি। সবার আগে আমরা ছিলাম টনে, টন থেকে আমরা দেখো এই যে ফার্স্টে 1000 কিলোগ্রামে, দেন আমরা আমাদের ওয়েট মেজারমেন্ট করি হচ্ছে কিলোগ্রামে। এবারে আসো কোমল পানীয়, তো যেহেতু আমরা কোমল পানীয় গ্রহণ করি কতটুকু, 250 মিলিলিটার বা 0.5 লিটার অথবা 1 লিটার, এখানে পরিমাণটা যেহেতু কম, এজন্য এই চিনির পরিমাণটাও কিন্তু গ্রামে মেজারমেন্ট করা হয়। ঔষধে কার্যকরী রাসায়নিক দ্রব্যের পরিমাণ বলা হয় মিলিগ্রামে। দেখো একটা ঔষধের মধ্যে যে ট্যাবলেট থাকে, ট্যাবলেটটা কি খুবই ক্ষুদ্র না? তাহলে ওর মধ্যে কি পরিমাণ রাসায়নিক দ্রব্য আছে সেটা কিন্তু আরও ছোট, মানে আরও অল্প আর কি। তো সেইটাকে কিন্তু আমরা মেজারমেন্ট করতেছি মিলিগ্রামে। অর্থাৎ এইখানে এই এক্সাম্পলগুলো দিয়ে তোমাকে এইটাই বুঝাতে চাচ্ছি যে পৃথিবীর সকল বস্তুকেই মেজারমেন্ট করার জন্য একটা সঠিক ইউনিট সিস্টেম দরকার। বড় বস্তু যেগুলোর ওয়েট খুব বেশি, সেগুলোর জন্য আমরা হচ্ছে গিয়ে যে বড় ইউনিট ব্যবহার করব, যেই বস্তুগুলো ছোট সেগুলোর জন্য আমরা ছোট ইউনিট ব্যবহার করব। ঠিক তেমনিভাবে বিজ্ঞানীরা অণু পরমাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানানসই একক বেছে নিয়েছেন, যেটিকে আমরা বলি হচ্ছে কি যে AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। আচ্ছা, এটাকে সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো এবার আমরা একটু যাচ্ছি তার পরবর্তী স্লাইডে আমাদের, যে আমরা তাহলে এখন এখানে আসতেছি এইভাবে যে তাহলে বিজ্ঞানীরা যে অণু পরমাণুর ভর মেজারমেন্ট করবেন তাদেরও তো একটা অ্যাকচুয়াল সিস্টেম দরকার হয়েছে, বা তারা একটা অ্যাকচুয়াল সিস্টেম ব্যবহার করেই কিন্তু আমাদের সামনে ভরটাকে উপস্থাপন করেছে। এখন সেই অ্যাকচুয়াল মেজারমেন্ট সিস্টেমটা কি, সেটাকে আমরা আমাদের ভাষায় বলবো AMU, যেটার পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। আচ্ছা, তো AMU আমরা এটাকে সবসময় AMU দ্বারা প্রকাশ না করে আমরা সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সংক্ষেপে যখন তুমি ইউ দেখবা বুঝতে হবে ওই ইউ দ্বারা মেইনলি AMU কেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন এই যে আমাদের এখন আসলে এখান থেকে আমরা যে AMU এর কথা বললাম, এখন এই AMU এর মান কত, তো এই জায়গাতে একটা সংখ্যার কথা বলেছে বা একটা হিন্টস দেওয়া হয়েছে। দেখো কি বলছে, যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ইউ বা পারমাণবিক ভর একক হিসাবে ধরা হয়। এর পরিমাণ এখানে একটা সংখ্যা আমরা পাচ্ছি যে 1.66 × 10⁻⁻⁻27 কেজি। তো এইখানে এই যে তাহলে আমরা
এখন আমাদের প্রশ্ন যেটা যে AMU এর মান কত, AMU এর কোন সংখ্যাটা আমি নিব। তো জাস্ট নেক্সট কোশ্চেনে হচ্ছে এইটা। তো আমরা এখন দেখো এটাকে একটু আমরা ভেঙে ভেঙে বের করার চেষ্টা করি যে একটি কার্বন 12 আইসোটোপের ভর হচ্ছে 12 গ্রাম। ফার্স্ট অফ অল একটি কার্বন 12 আইসোটোপের ভর আমরা পাচ্ছি 12 গ্রাম। তো দেখো এখানে বলা হচ্ছে যে এই চ্যাপ্টারের সাথে আবার আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা ওয়ার্ডটা শুনে থাকতে পারো। অ্যাভোগাড্রো সংখ্যাটা দ্বারা বোঝানো হয় বিজ্ঞানী অ্যাভোগাড্রো সব কিছুতেই কিন্তু একটা পরিপূর্ণ সিস্টেমের মধ্যে আনতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে যে কোনো পদার্থের 1 মোল এটা পরিমাণ হতে পারে, 1 মোল এটা সংখ্যা হতে পারে। তো যে কোনো পদার্থের 1 মোলের মধ্যে কতটুকু সংখ্যা থাকবে, কতটুকু পরিমাণ থাকবে, সেগুলো আমরা সহজেই বের করতে পারবো। তা আসো আমরা এখন দেখব যে সেইটা কি হয়। 1 মোলকে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সংখ্যা আসতেছে কতটা, দেখো 6.023 10⁻23 এতটি পরমাণু। অর্থাৎ আমি যদি বলি 1 মোল কার্বন পরমাণু, সেখানে কতটা পরমাণু থাকবে, সেখানে পরমাণু থাকবে হচ্ছে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা সেখানে পাবা। এটা কিছুটা আমরা ওই যে বলি না যে এক হালি ডিম, এখন কেউ যদি বলে এক হালি ডিম 4টা, এক হালি মানুষ 4টা, এক হালি গরু 4টা, মানে এক হালি কথা মানেই কিন্তু সকল বস্তু 4টা বোঝাবে। আবার যদি আমরা 1 ডজন বলি তাহলে পৃথিবীর যে কোনো বস্তুকে বোঝানো হোক না কেন তার 12টা, তার 12 সংখ্যাটাকে মিন করবে। ঠিক সিমিলার ওয়েতে অ্যাভোগাড্রো সংখ্যায় 1 মোল বলা মানেই এই নাম্বারটা আমাকে বোঝাবে। এখন কেউ যদি বলে 1 মোল ডিম, তার মানে কি 6.03 × 10⁻23 এতটি ডিম। যদি মানুষের কথা বলে তাহলে মানুষ, যদি গাছপালার কথা বলে তাহলে গাছপালা। তার মানে বুঝতে হবে এই নাম্বারটা হচ্ছে গিয়ে জাস্ট ওই সংখ্যাগুলোর মতো, যেখানে আমরা ডজন বলতে 12 বোঝাই, হালি বলতে 4 বোঝাই, জোড়া বলতে 2 বোঝাই, জাস্ট সেম ভাবে। আচ্ছা, আবার দেখো আমরা 1 মোল সমান লিখলাম 12 গ্রাম। তার মানে মোলের 3টা ব্রাঞ্চ রয়েছে। আমি একটু জাস্ট বলে দিচ্ছি, মোলের 3টা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে আয়তন। তো আয়তনটা আমাদের এই ম্যাথ বা এখানের ক্যালকুলেশনে লাগতেছে না, বাট আয়তন বললে সেটা আমরা 22.4 লিটার বলি আর কি। আচ্ছা, সো আমরা যখন পরিমাণ বলবো তখন হচ্ছে কি জাস্ট ওর আণবিক ভর বা পারমাণবিক ভর, যেহেতু আমরা পরমাণু নিয়ে ডিসকাশনে আসি, মানে কার্বন পরমাণু নিয়ে, এই জন্য হচ্ছে 12 গ্রাম। আর সংখ্যায় বললে আমাদের হচ্ছে কি যে 6.03 10⁻23, আর আয়তন বললে 22.4 লিটার। আচ্ছা, এখন দেখো আমরা এই দুইটা লাইন, অর্থাৎ 1 মোল কার্বন পরমাণু সমান এতটি কার্বন পরমাণু, আর 1 মোল কার্বন পরমাণু সমান কি পাচ্ছি আমরা 12 গ্রাম। তো আমরা এখন এটাকে এখান থেকে ঐকিক নিয়মে কি লিখতে পারি, এখান থেকে আমরা ঐকিক নিয়মে এভাবে লিখতে পারি যে 6.023 × 10⁻23 এতটি কার্বন পরমাণুর, দ্যাট মিনস কার্বন পরমাণু বলতে আবার কার্বন 12, কার্বন 12, কারণ আমাদের সমস্ত আলোচনা কার্বন 12 পরমাণুকে কেন্দ্র করে। কার্বন 12 পরমাণুর ভর কত, 12 গ্রাম। আচ্ছা, তাহলে ঐকিক নিয়মে একটি কার্বন 12 মানে কার্বন 12 পরমাণুর ভর কত পাচ্ছি আমরা, এইখান থেকে দেখো আমাদের ভরটা আসতেছে এই যে 1.992 × 10⁻23 গ্রাম। তার মানে আমরা এখান থেকে একটি কার্বন 12 পরমাণুর ভর পাচ্ছি আমরা 1.992 × 10⁻23 গ্রাম। আচ্ছা, আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তাহলে আসো এবারের অংশটুকুকে একটু লক্ষ্য করো যে একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, মানে পরমাণুর 1/12 অংশ কত হবে। তাহলে তোমরা একটু আগেই দেখিয়েছি তোমাদেরকে যে একটি কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে একটা কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে আমাদের 1.992 × 10⁻23 গ্রাম। তাহলে যদি আমাদের এটা 12 অংশ বলে 1/12 অংশ, তার মানে কি আমরা একটু আগে যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলকে 12 দিয়ে ডিভাইড করে দিব। সেই ফলাফলকে 12 দিয়ে ডিভাইড করে দিলে কি আসতেছে দেখো, তো সেই ফলাফলকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে অ্যান্সার আসতেছে আমাদের এই অংশটুকু। তাহলে দেখো আমাদের এই যে ভ্যালুটা 12 দ্বারা ডিভাইড করে দিলে রেজাল্ট আসতেছে 1.66। আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি 1.66 × 10⁻24 গ্রাম। তো এই গ্রামটাকে যখন আমরা কেজিতে নিতে চাই তাহলে তোমরা জানো যে কি করতে হয়, 1000 দিয়ে ডিভাইড করতে হয়। অতএব আগে যেই ফলাফলটা ছিল 10⁻24, এখন 1000 দিয়ে ডিভাইড করার ফলে এখানে সংখ্যাটা 3 বেড়ে যাবে, 27 কেজি। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান কত, 1.66 × 10⁻27 কেজি, যেটা কিনা আমাদের বইয়ে এখানে দেখিয়েছে। দেখো আমরা যদি এখান থেকে একটু দেখাতে চাই, এই যে দেখো এখানে কি বলেছে যে একটি কার্বন 12 পরমাণুর আইসোটোপের
পারমাণবিক ভরের 1/12 অংশ কি ইউ বা পারমাণবিক ভর হিসেবে ধরা হয়, এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে এইটা 1.66 × 10⁻⁻27 কেজি। তার মানে আমরা এইখান থেকে জাস্ট ভরটা কোন সিস্টেমে বের হয়েছে, আমরা ভরটাকে কোন সিস্টেমে পেয়েছি সেটার একটা আমরা নমুনা দেখতে পাচ্ছি। তো অন্যভাবে বলা যায় এই নতুন এককে কার্বন 12 পরমাণুর ভর 12U। মানে কি দেখো ব্যাপারটা হচ্ছে যে কার্বন 12 পরমাণুর ভর জানি আমরা হচ্ছে গিয়ে 12। তাহলে এই 12কে আমরা কি যদি 12টা সেক্টরে ভাগ করি, যেই ফলাফলগুলো পাবো এই একটা সেক্টরে মান আসবে কত? একটা সেক্টরে মান আসবে 1.661 × 10⁻⁻27। অর্থাৎ একটা অংশের যদি তুমি কার্বন 12 আইসোটোপের যে ভর, এই ভরটাকে তুমি যদি 12টা অংশে ভাগ করতে পারো, এখানে 4টা দেখতে পাচ্ছ, যদি আমি এরকম 5টা, তারপরে এরকম ধরো আমি নিলাম 6টা, এরকম যদি আমি 12টা অংশ বিভক্ত করি, তাহলে প্রত্যেক যে সিঙ্গেল যে অংশগুলো আসবে সেই সিঙ্গেল অংশের একটা অংশ মানে সিঙ্গেলের একটা পার্টের মান আসবে আমাদের এই 1.66 × 10⁻⁻27। তো এই জন্য বলতেছে যে তাই কার্বন পরমাণুর ভর হচ্ছে 12U। তার মানে 12টা অংশের একটা অংশের ভর যদি আমি জানি, তাহলে টোটালটাকে কি লেখা যায়? 12 × সেই একটা পরমাণুর ভর। এই জন্য এখানে বলতেছে 12টা পরমাণুর ভর হচ্ছে 12U। তো এইভাবে আমরা শুরুতে কার্বন 12 আইসোটোপের যে ভর, সেই ভরটাকে আমরা AMU বা অ্যাটমিক মাস ইউনিট হিসেবে আমরা মেজারমেন্ট করে নিচ্ছি, এবং এখান থেকেই আমরা নেক্সট যে কাজগুলো আসবে সেই কাজগুলো আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা AMU সিস্টেমের সাথে পরিচিত হচ্ছি। এখানে দেখো, তো AMU সিস্টেমের যে ভর, সেই ভরটা কত হবে বলো তো? 1.661, যেটা আমরা অলরেডি একটু আগে পেয়েছি, যে 1.661 × 10⁻⁻27। এটা হচ্ছে একটা ইউ এর ভর বা একটা AMU এর ভর। ওকে, তো আমরা কার্বন পরমাণুটা দেখলাম। এবারে আসো ইলেকট্রনের ভর আমরা জানি কত? ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 × 10⁻31 বা ইনভার্স 31 কেজি। তো এই যে ভরটা আমরা এখানে পেয়েছি, এই ভরটাকে যদি আমরা AMU সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করাতে চাই, তাহলে কি করতে হবে? ইলেকট্রনের যে ভর, সেই ভরটাকে আমাদের ইউ দ্বারা ডিভাইড করতে হচ্ছে। অর্থাৎ 1.66, একটু আগে যে আমরা ইউটা পেয়েছি, এখান থেকে যে ইউ এর যে ভ্যালুটা পেয়েছি 1.66 1 × 10⁻⁻27। তো এইখান দিয়ে এই যে নাম্বারটা পেয়েছি আমরা, এই নাম্বার দিয়ে আমরা ডিভাইড করে দিলে, দেখো এই সংখ্যাকে সংখ্যা দ্বারা ডিভাইড করে দিলে তাহলে আমাদের এরকম একটা ফলাফল আসবে। তবে তোমাদেরকে আগে একটু বলে দেই, যেহেতু আমাদের যেই ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটর সায়েন্টিফিক নোট অনুযায়ী তারা অ্যান্সারটা করে। এখানে অ্যান্সারটা তোমরা কেউ এভাবে পেতে পারো যে 5, এইভাবে আসতে পারে যে 554 সামথিং 10⁻⁻4, মানে এরকম আসতে পারে। একই কথা, দেখো 0.000 সামথিং আর 10⁻⁻4, এই দুইটা জিনিস একই অর্থ বহন করে। তো ওরা জাস্ট নর্মাল ইউনিট সিস্টেমে লিখেছে, ওরা সায়েন্টিফিক মোডে লেখে নাই অ্যান্সারটা। আচ্ছা, সিমিলার ওয়েতে প্রোটনের ভর যদি আমরা বের করতে চাই, কি করতে হবে? প্রোটনের ভর বের করতে চাইলে প্রোটনের যে অ্যাকচুয়াল ভরটা আমরা জেনেছিলাম একটু আগে, যে 1.673 × 10⁻⁻² কেজি, এই সংখ্যাটাকে আমরা ডিভাইড করব হচ্ছে ইউ এর ভ্যালু দ্বারা। ইউ এর ভ্যালু কত? 1.66 × 10⁻⁻²। তাহলে আমরা প্রোটনের এরকম একটা ফলাফল চলে আসবে। এবং নিউটনের জন্য জাস্ট সেম কাজটা করতে হবে। কি করতে হবে নিউটনের জন্য? নিউটনের যে ভর আমরা জানি, সেই ভরটা হচ্ছে 1.675 × 10⁻⁻27। সেই নাম্বারটাকে ডিভাইড করব কত দিয়ে? জাস্ট ইলেকট্রন এবং প্রোটনের যে সিস্টেমটা আমরা ফলো করেছি, আমরা ঠিক সেই সিস্টেমের সাথেই আমরা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এখানে আমরা এই জিনিসগুলো বলে ফেললাম। তো এবারে আসো, তাহলে তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে আমরা জানি যে কার্বন যে 12 আইসোটোপটা রয়েছে, এই কার্বন 12 আইসোটোপের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলোই সংখ্যাই হচ্ছে গিয়ে 6। অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ইলেকট্রন সংখ্যা 6টা, প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা 6টা, সবগুলোই কিন্তু 6টা করে। তো আমরা জাস্ট কার্বন 12 আইসোটোপের যে ভর, সেই ভর যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন, এই যে দেখো ফার্স্টে 6, কারণ সবার সাথে যেহেতু 6 রয়েছে, তার মানে আমরা 6 কমন নিয়ে নিতে পারি। দেন একটু আগে আমরা দেখেছিলাম যে ইলেকট্রনের যেই উপরে যে আমাদের দেখো ইলেকট্রনের যেই ভর, সেই ভর যদি আমরা অ্যাটমিক মাস ইউনিট সিস্টেমে কনভার্ট করি, তাহলে কি আসতেছে? 0.00054858 ইউ। প্রোটনেরটা আসতেছে 1.007276 ইউ, এবং নিউট্রনেরটা আসতেছে 1.0086
0.64 U, এইভাবে আমরা ফলাফলগুলো পাচ্ছি। তো এবারে আমি এই ফলাফলগুলো দিয়ে বা এই ফলাফলগুলো ব্যবহার করে একটা ভর বের করার চেষ্টা করব। তো দেখো এই জায়গাতে এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইউনিট অ্যাটমিক AMU ইউনিট সিস্টেমে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আবার এটা হচ্ছে গিয়া প্রোটনের ভর AMU ইউনিট সিস্টেমে, আর এটা হচ্ছে নিউটনের ভর AMU ইউনিট সিস্টেমে। তো এখান থেকে আমরা সবগুলোকে যদি হচ্ছে কি যে যোগ করে ব্র্যাকেটেরগুলোকে যোগ করে দেন 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, এই ভ্যালুটা আসতেছে দেখো 12 পয়েন্ট সামথিং, অর্থাৎ কিন্তু ডিরেক্ট 12 আসে নাই, 12 থেকে বেশি আসতেছে। তো আমাদের বইয়ের লেখায় বা আমাদের বইয়ের এখানে কিছু কথা বলেছে, আমি জাস্ট তোমাদেরকে সেই কথাগুলোই বুঝিয়ে দিচ্ছি এই অংশের মধ্যে। দেখো কি লিখেছে, যে তোমরা দেখতেই পাচ্ছ এটি হুবাহু 12U না হয়ে এটা প্রায় 0.8% বেশি এসেছে। তো আমরা জানি যে যদি আমরা ইউনিট সিস্টেমে যদি কার্বনের ভর বের করতে চাই তাহলে সেটা কত হওয়া উচিত ছিল, 12U, মানে 12U 12 ভাগের 1 ভাগের কথা বলছিলাম, সো সেখান থেকে 12U হওয়ার কথা ছিল। কিন্তু যদি আমরা ইলেকট্রন প্রোটন নিউটনের ভরকে আগে AMU সিস্টেমে কনভার্ট করে, ইলেকট্রনের ভর প্রোটনের ভর নিউটনের ভর কনভার্ট করে যদি আমরা এখান থেকে আসি, তাহলে অ্যান্সারটা কত আসতেছে, তাহলে অ্যান্সারটা আসতেছে 12 পয়েন্ট সামথিং ইউ। তো এটা হিসাব করে দেখা যাচ্ছে যে আগের যে ভরটা এসেছিল সেই ভর থেকে প্রায় 0.8% বেশি এসেছে। এখন একটা কোশ্চেন না, যে এই ভরটা আসলে কেন বেশি এসেছে? কারণ হচ্ছে দেখো যে বলছে যে কোনো পরমাণুর জন্যই যদি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয়, দেখা যাবে সেই ভর, যদি আমি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের ভর থেকে যদি ভর বের করতে চাই, তাহলে যেই ভরটা আমি পাবো দেখা যাবে সেই ভরটা প্রকৃত পরমাণুর ভর থেকে সবসময় কি হবে বলতো, বেশি হবে। প্রকৃত পরমাণুর ভর থেকে সবসময় বেশি হবে। এখন কেন এই জিনিসটা বেশি হচ্ছে তার একটা ব্যাখ্যা আমাদের বইয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য। নগণ্য বলতে জাস্ট এখানে এইটাই বোঝাতে চাচ্ছে, দেখো যে ইলেকট্রনের ভরটা কিন্তু অনেক ছোট, 9.11 × 10⁻31। তোমরা যদি এভাবে দেখো তাও হবে, অথবা যদি এই দিকে তাকাও দেখো প্রোটনের ভরে কিন্তু 1 পয়েন্ট সামথিং, নিউটনের ভর কিন্তু 1 পয়েন্ট সামথিং, বাট ইলেকট্রনের ভর কিন্তু 0.000 সামথিং। তার মানে কি এটা অনেক অনেক ছোট। 1 এর সাথে যদি আমরা 0.000 সামথিংকে কম্পেয়ার করি, সেটাকে অনেক ছোট মান বোঝানো হয়। তো এই জায়গাতে এই জিনিসটাই বোঝাচ্ছে যে ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলেও কোনো পার্থক্য হয় না। আচ্ছা এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে বোঝাচ্ছে যে তুমি যদি সমুদ্র থেকে 1 বালতি পানি নিয়ে যাও, তাহলে কি টোটাল সমুদ্রের পানি কি খুব কমে যাবে? প্রকৃতপক্ষে কমলেও আপাত দৃষ্টিতে কমবে না, কারণ এত বিশাল সমুদ্রের জলভাণ্ডার, সেখান থেকে যদি আমি 1 বালতি পানি নিয়ে যাই তাহলে সেটা আমার কাছে মনেই হবে না যে কোনো পানি নিয়েছি। এই জায়গাতেও জাস্ট ব্যাপারটা সেম, যে ইলেকট্রনের ভর এত 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 ক্ষুদ্র যে তুমি যদি সেটাকে বাদ দিয়ে দাও, প্রকৃত ভর আর ইলেকট্রনের ভর বাদ দেওয়ার পরের ভর, এই দুইটা ভরের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাবো না। আমার কাছে মনে হবে যেন এটা আগের মতোই আছে। জাস্ট এইখানে এই কথাটাই বোঝানো হচ্ছে যে পার্থক্য হয় না। তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলেই নিউক্লিয়াস কি হয়, গঠিত হয়। অর্থাৎ আমরা এতক্ষণ ভাবতেছিলাম যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এদের তিনজনের ভরকে নিয়েই কিন্তু আমরা পরমাণুর ভর তৈরি করি, কিন্তু এখন এসে আমরা বুঝতে পারলাম যে না, ইলেকট্রনের ভরটাকে খুবই নগণ্য বিধায় আমরা চাইলে সেটাকে ইগনোর করতে পারি। আমরা এখানে ফোকাস রাখবো শুধুমাত্র প্রোটনকে এবং নিউট্রনকে, এবং এই জন্যই মূলত প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। জাস্ট এই কথাটাই বোঝানো হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন মিলে কি করে, নিউক্লিয়াস গঠন করে। এবারে আসো আমরা আরো কয়েকটা বিষয় একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছো, তো এই নিউক্লিয়ার বল দিয়ে আসলে কি কাজ হয়? তো বলতেছে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করে, এবং যেটুকু ভর কমে যায় সেটি আপেক্ষিক সূত্র E=mc² সূত্রতে মেনে শক্তিতে পরিণত হয়। আচ্ছা ওকে, তো ব্যাপারটা আসলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কি বলতেছে। এইখানে এরা মূলত বলতে চাচ্ছে যে আমরা তো এখান থেকে দেখলাম যদি আমরা এই সিস্টেমে যদি কোনো একটা পরমাণুর ভর বের করি তাহলে সেই ভরটা একটু বেশি আসে, বাট প্রকৃতপক্ষে যখন আমরা সেটা নিয়ে কাজ করি আমরা কিন্তু এই বেশি অংশটুকু লিখি না, আমরা সেটাকে ধরো একুরেট 12 বা কাছাকাছি এরকম একটা সংখ্যা লিখি। তাহলে আমরা যে কম লিখতেছি এটা কি আসলেই আমরা ইচ্ছা করে কম লিখতেছি নাকি আসলেই কম হয়ে যাচ্ছে? কোশ্চেনটা হচ্ছে দুইটা, যে আমরা তো দুইটা সিস্টেমে ভরটা বের করলাম, যেরকম কার্বনের ক্ষেত্রে এখানে দেখতে পেয়েছো যে এই যে ভরটা, এই ভরটা আসতেছে
12u, আমরা এই ভরটা পেয়েছিলাম 12u। কিন্তু এখান থেকে আমরা আবার যখন হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর যখন বের করলাম এবং সেখান থেকে যখন আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে কনভার্ট হলাম, তখন দেখতে পাচ্ছি 12 পয়েন্ট সামথিং ইউ, অর্থাৎ আমাদের ভ্যালুটা বেশি আসতেছে। তাহলে আমরা এই যে বেশি ভ্যালু যে আসতেছে, এটাকে কি আমরা ইচ্ছা করেই কম লিখতেছি নাকি হিসাব করার সময় আসলেই কমে যাচ্ছে? দুইটা কোশ্চেন। অ্যান্সারটা হচ্ছে হিসাব যখন আমরা করতেছি তখনই আসলে জিনিসটা কমে যাচ্ছে। কিভাবে কমতেছে? কমতেছে হচ্ছে গিয়ে, তোমরা জানো যে পৃথিবীর যে কোনো বস্তুকেই যখন তুমি এনার্জিতে রূপান্তর করবা, তখন এই যে এনার্জি যে হবে, এই এনার্জিটা তো কোনো একটা সোর্স থেকে আসতে হবে। কখনোই কোনো সোর্স ব্যতীত কখনোই কোথাও কোনো এনার্জি কখনো তৈরি হয় না। তো এটা এখানে বলতে চাচ্ছে যে আইনস্টাইনের যে E=mc² সূত্র রয়েছে, যেখানে কিনা আমরা ভরকে এনার্জিতে রূপান্তর করতে পারি। তো এই যে ভরকে যে আমরা এনার্জিতে রূপান্তর করি, এইখানে তুমি যদি এনার্জি তৈরি করো তাহলে অবশ্যই ভরকে নিয়ে যেতে হবে, ভর কমে যাবে। তাহলে আমরা যে পরমাণুর মধ্যে যে এনার্জি পাই, সেই এনার্জিটা মূলত পরমাণুর ভরকে কনভার্ট করার ফলে সেই এনার্জিটা আসে। এটা কখনোই আপনা আপনি তৈরি হয় না। এই জায়গাতে জাস্ট ব্যাখ্যা হিসেবে তোমাকে এই কথাটাই বলেছে যে E=mc² সূত্র অনুযায়ী আমরা যে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা আসতেছে পরমাণুর ভর থেকে। অর্থাৎ ভরকে যখন আমরা আলোর বেগের সাথে কম্পেয়ার করতে পারবো, তখনই সেখান থেকে এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জিটাই হচ্ছে মূলত পরমাণুর ভিতরকার এনার্জি। আচ্ছা, সো এই শক্তিতে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আটকে থাকে। কাজেই আমরা বুঝতে পারলাম যে এই যে বিজ্ঞানীরা যে সিস্টেমটা চালু করেছেন, এই সিস্টেমটা মূলত অ্যাটমিক ম্যাস ইউনিট একটা সিস্টেম, যেখানে আমরা কার্বন আইসোটোপের সাহায্য নেই। কার্বন আইসোটোপের সাহায্য নিয়েই বাকি যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুর ভরগুলোকে আমরা বের করি বা ব্যবহার করি। নিচে তোমাদেরকে কয়েকটা আইসোটোপ দেখানো হয়েছে। দেখো এই আইসোটোপগুলোর যে ভর, পারমাণবিক ভর, এই ভরগুলো আমাদের এখানে জাস্ট যেটা বলতেছে যে আমরা সেই ভরগুলোকে ফার্স্টে হচ্ছে আইসোটোপ আকারে লিখতেছি, দেন এই ভরগুলোকে আমরা আবার অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে লেখার চেষ্টা করতেছি। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু দেখাই। যেরকম কার্বন 12 আইসোটোপ যেটা আছে, সেটাকে আমরা 12C লিখতেছি, আর এখানে 12U লিখতেছি। কার্বন আইসোটোপ যেটা 13, সেই ভ্যালুটাকে যদি আমরা পারমাণবিক ভর আকারে কনভার্ট করি, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন, তার মধ্যে ইলেকট্রনটা তো বাদ যাবে, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়কৃতভাবে যদি আমরা ইউনিট সিস্টেমে আসি, তাহলে সেই অ্যান্সারটা আসবে এরকম 13 পয়েন্ট সামথিং। দেখো বেড়ে যাচ্ছে, কিন্তু সব জায়গাতে বেড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা কমও হতে পারে, ভ্যালুটা কমেও যেতে পারে। যেরকম দেখো এইখানে ক্লোরিন 35, তাহলে এর ভর ক্লোরিন 35 মানে কি? ক্লোরিন একটা আইসোটোপ যার ভরটা 35 হওয়ার কথা ছিল, তবে আমরা কিন্তু সেই অ্যান্সারটা 35 পাচ্ছি না, আমরা পাচ্ছি 34.9 সামথিং, অর্থাৎ ক্লোজ টু 35। এখানে কিন্তু ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে 37 হওয়ার কথা ছিল, কিন্তু 37 না হয়ে এখানে আসতেছে কত? 36.956। কিছুটা ভ্যালুটা কমে যাচ্ছে, আগের থেকে কিছুটা ভ্যালু কমে যাচ্ছে। কপারের বেলায় আসো 63, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি 62.9 সামথিং, অর্থাৎ ক্লোজ টু 63। দেন হচ্ছে কপার 65কে দেখো আমরা পাচ্ছি 64। সিলভার 107 কে পাচ্ছি আমরা 1069 সামথিং, 109 কে পাচ্ছি 108 সামথিং। প্রত্যেকটা পয়েন্টেই দেখো তোমরা কিছু না কিছু ভ্যালু কমে যাচ্ছে, কিছু না কিছু ভ্যালু কমে যাচ্ছে। আর এখানে ব্র্যাকেট দিয়ে মূলত লাস্ট 1 ডিজিট অথবা লাস্ট 2 ডিজিটকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা চলমান, আমরা পুরোটা সংখ্যা নিতে পারতেছি না, বাট পুরোটা সংখ্যার মধ্যে আমরা জাস্ট শর্টকাট করে কোনো একটা অংশ এখানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা কোনো একটা অংশ নেওয়া হচ্ছে। তো এই অংশের শেষ ডিজিটগুলো আমরা জাস্ট মার্ক করলাম, যেগুলোতে তোমরা 2 ডিজিট মার্ক করা দেখতে পাচ্ছ, তার মানে লাস্ট 2 ডিজিট আমরা এখানে নিচ্ছি। তো প্রত্যেকটা অংশেই ভ্যালুগুলো কমে যাচ্ছে কেন? কারণ একটাই রেজাল্ট, ওই যে একটু আগে তোমাদের সাথে বললাম যে কোনো একটা পরমাণুকে যখন তুমি এনার্জিতে রূপান্তর করবা, তাহলে সেখান থেকে কিছু ভর তোমার কমে যাবে, অর্থাৎ যেই ভরটাকেই তুমি এনার্জিতে রূপান্তর করেছো। তো এইখানে এই জিনিসটাই হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ভরগুলো আছে এরকম, বাট আমরা হিসাব করে দেখতেছি ভরগুলো এরকম আসতেছে। এই যে ভরগুলো কমে যাচ্ছে, এই ভরগুলো কমে যাওয়ার পিছনে একটাই রিজন যে আমরা সেই ভরটাকে এনার্জিতে রূপান্তর করেছি। আচ্ছা, সো এখানে আজকের যেই পর্বটা আমি সাজাবো তোমাদেরকে নিয়ে, তো এই পর্বের মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ, অর্থাৎ যেখানে যে আমরা আইসোটোপের ভর বের করলাম এবং সেই আইসোটোপের ভরগুলো যে অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে যে বের কীভাবে করা হয়েছে, সেইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো।
তো দেখো আমাদের আজকের ক্লাসের যে আলোচনাটা সেই আলোচনাটা হচ্ছে যে কিভাবে আমরা পারমাণবিক ভরটাকে অ্যাটমিক মাস ইউনিট সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করি বা সমন্বয় করি। এবং এখানে কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, যে অ্যাকচুয়াল যে ভর সেই ভর থেকে অ্যাটমিক মাস ইউনিটে ভরটা একটু কমে যায়। কেন কমে যায়? কারণ বলেছিলাম যে এটা শক্তিতে রূপান্তর হয়। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করব, তবে শেষ করার আগে বলে দিচ্ছি যে আমরা নেক্সট যে পর্বটা আমাদের আসবে এই পর্বে আমরা মূলত তোমাদের আরও কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই অ্যান্সারগুলো হচ্ছে যেরকম কপারের দুইটা আইসোটপ, সিলভারের দুইটা আইসোটপ, এই যে যাদের একাধিক আইসোটপ আছে এদের ভরটা আমরা আসলে কিভাবে নেই, আমরা কি প্রথমটা গ্রহণ করি নাকি পরেরটা গ্রহণ করি। এই যে দেখো ফর এক্সাম্পল যে কপারের দুইটা আইসোটপের কোন ভরটা আমরা নিব, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কপারের ভর কত, আমি কি এই 62 বলবো নাকি 64 বলবো, এরকম একটা কনফিউশন তৈরি হয়। তো এই যে কনফিউশনগুলো, সেই কনফিউশনগুলো আমি আমার নেক্সট যে পর্বটা আসবে এই চ্যাপ্টারের যে সিকোয়েন্সে যে পর্বটা আসবে সেই পর্বে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্বে শুধুমাত্র অ্যাটমিক মাস ইউনিট নিয়ে এতগুলো কথা বললাম। আশা করতেছি এতগুলো কথা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। তো নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, অর্থাৎ এই চ্যাপ্টারের সিকোয়েন্স নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।